আচ্ছা, স্টার্ট হয়েছে। তো আমরা আজকে বেসিক্যালি যেটা পড়তে যাচ্ছি সেটা হচ্ছে রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং প্রসেস। এটা দেখতে যদিও এটা একটু ছোট মনে হচ্ছে, কিন্তু আসলে অতটা ছোট না। আমরা আস্তে আস্তে বুঝবো। এখন প্রশ্ন হচ্ছে যে রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং এর মধ্যে আবার প্রসেস কেন দরকার? কারণ দেখো, আমরা এখানে চারটা জিনিসের কথা বলেছি। রিকোয়ারমেন্ট প্রসেসের ক্ষেত্রে চারটা জিনিসের কথা বলেছি। কি কি? রিকোয়ারমেন্ট এলিসিটেশন, রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস, রিকোয়ারমেন্ট ভ্যালিডেশন, আর একটা হচ্ছে রিকোয়ারমেন্ট ম্যানেজমেন্ট। এখন আমরা যখন ইউজার থেকে রিকোয়ারমেন্ট কালেক্ট করি, এর মানেই কিন্তু এইটা না যে আমাদের কাজ হয়ে গেছে, উই আর ডান। কারণ একটা জিনিস কি, যেমন আমরা অনেক সময় ডেটা সেট কালেক্ট করি। তো ডেটা সেট কালেক্ট করা মানেই কি আমাদের সবকিছু ডান, মানে যেভাবে কালেক্ট করেছি সেভাবে রাখলেই হবে? কি মনে হয় তোমাদের? তোমরা তো থিসিসের না পর্যায়ে স্যার, যাচ্ছ। এক্স্যাক্টলি, স্যার অনেক সেটাকে কিন্তু এরর থাকে। এক্স্যাক্টলি প্রসেস করতে হয়, বুঝতে হয় কোন জায়গায় কি আছে। তো রিকোয়ারমেন্টটাও অনেকটা এরকম, এই জন্য রিকোয়ারমেন্ট নিয়েই আলাদা একটা ভিডিও। তো আমরা প্রথম থেকে দেখতে থাকবো কোনটাকে কি বলে। এই যে রিকোয়ারমেন্ট এলিসিটেশন, আমরা এখান থেকে একটা চার্ট দেখতে পাচ্ছি, এই চার্টটা আমরা সবার শেষে পড়বো। কিন্তু তার আগে আমরা চলে যাই হচ্ছে রিকোয়ারমেন্ট এলিসিটেশন বলতে কি। আচ্ছা, সো এই চারটা জিনিস আমাদের মেইন ফোকাস। রিকোয়ারমেন্ট এলিসিটেশন, অ্যানালাইসিস, ভ্যালিডেশন, ম্যানেজমেন্ট, আমি এখানে লিখে রেখেছি এই চারটা জিনিস ফোকাস। কিন্তু তার আগে আমরা একটা কথা বলে আসি, যেটার নাম হচ্ছে ফিজিবিলিটি স্টাডিজ। এখন যখনই আমরা কোনো প্রজেক্ট করি বা যখনই আমরা কোনো কাজ করি, আমাদেরকে আগে দেখতে হয় সেটা কি ফিজিবল কিনা। এখন ফিজিবল মানে কি? এ ফিজিবিলিটি স্টাডি ডিসাইডস ওয়েদার অর নট দ্য প্রপোজ সিস্টেম ইজ ওয়ার্থ ওয়াইল। তার মানে হচ্ছে আমি যে একটা সিস্টেম প্রপোজ করব, ঠিক আছে, বা আমি আমি যদি একটা সফটওয়্যার কোম্পানি হই, আমি যদি একটা সফটওয়্যারকে ডেভেলপ করি, আমাকে দেখতে হবে যে যে জিনিসগুলো প্রপোজ করা হয়েছে সেই জিনিসগুলো কি আমি ঠিকঠাক মতো, মানে আমি যদি ইমপ্লিমেন্ট করি আমার আউটকামটা ঠিকঠাক মতো আসবে কিনা। রাইট, এটা হচ্ছে ফিজিবল। আমি একটা কাজ করলাম কিন্তু কাজটা করার পর দেখলাম যে এটার আউটকামটা ভালো আসলো না। ঠিক আছে, সো এইটা তো আসলে তাহলে বলা যায় কি যে এটা সার্থক হলো না। আমি যে পরিশ্রমটা দিলাম, যে শ্রমটা দিলাম, সেই অনুযায়ী আমার আউটপুট আসলো না। সো ফিজিবিলিটি স্টাডির কাজ হচ্ছে ডিসাইডস ওয়েদার অর নট দ্য প্রপোজ সিস্টেম ইজ ওয়ার্থ ওয়াইল। একটা সিস্টেম প্রপোজ করেছে, এটাকে আমি করতে পারবো কিনা, বা এটা করলে পরে এটা ভালো রেজাল্ট দিবে কিনা, সেই জিনিসটা নিয়ে আমি কাজ করব। আচ্ছা, এখন ফোকাসটা কোন জায়গায় থাকে? এই যে আমি ফিজিবিলিটি স্টাডিজ এর কথা বলছি, কোথায় ফোকাসটা দিব? সো প্রথমেই আমি যেটা দেখব, ইফ দ্য সিস্টেম কন্ট্রিবিউটস টু অর্গানাইজেশনাল অবজেক্টিভস। এখন যে অর্গানাইজেশন, ধরো একটা অর্গানাইজেশন আমাকে একটা সফটওয়্যার ডেভেলপ করতে দিয়েছে, আমাকে প্রথমেই দেখতে হবে তারা যেই জিনিসটা চাচ্ছে বা তারা যেই জিনিসটা আমাকে করতে বলেছে সেটা সাথে তাদের অবজেক্টিভের সাথে যাচ্ছে কিনা। ঠিক আছে, এবং এখন তারা চায় এক জিনিস, হ্যাঁ, ওই জিনিসটা এখন যদি আমি ইমপ্লিমেন্ট করে দিই সেটা তাদের অবজেক্টিভের, অর্গানাইজেশনাল অবজেক্টিভের সাথে যায় কিনা, এই জিনিসটা আমার মাথায় রাখতে হবে। এটাকে আমরা আর একটু ভালো করে বুঝবো সেকেন্ড পয়েন্টটা দেখলে যে ফিজিবিলিটিটা আসলে কি। যেমন, ইফ দ্য সিস্টেম ক্যান বি ইঞ্জিনিয়ার্ড ইউজিং কারেন্ট টেকনোলজি অ্যান্ড উইদিন বাজেট। যেমন এই যে এই অর্গানাইজেশনাল অবজেক্টিভ তো একটা পয়েন্ট, আমাকে দেখতে হবে যে ওই অর্গানাইজেশনাল তাদের নিজস্ব যে অবজেক্টিভ, ওটার সাথে আমি সিস্টেমটা ম্যাপ করতে পারবো কিনা। আমি কি এমন কোন সিস্টেম তৈরি করতে পারবো যেটা এদের অবজেক্টিভটা মিট করে, এবং একই সাথে আমার কাছে ওই রকমের টেকনোলজি আছে কিনা। একটা কোম্পানি আমার কাছে আসলো, ভাই আপনি আমাকে একটা সফটওয়্যার বানায় দেন, এই এই রকমের সফটওয়্যার। আমার ওই সফটওয়্যারটা বানানোর টেকনোলজি নাই, ওই সফটওয়্যারটা বানানোর মতো বাজেটও আমার কাছে নাই, কারণ ওই যিনি আমাকে সফটওয়্যার বানাতে দিচ্ছেন হয়তো তার বাজেটের পরিমাণ স্বল্প। ঠিক আছে, ওইরকম বাজেটই নাই। তাহলে কি এটা ফিজিবল? এই 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 জিনিসটা ফিজিবল? একটা সিস্টেম যে আমি চিন্তা করছি বা আমার কাস্টমার চিন্তা করছে, এই জিনিসটা কি ফিজিবল যদি টেকনোলজি না থাকে, বাজেটই না থাকে? না স্যার। না। এবং এটার একটা এক্সাম্পল কি, এখন কেউ একজন এসে নাসার জন্য একটা প্রজেক্ট বানাতে বললো। ঠিক আছে, সো নাসা রিলেটেড প্রজেক্ট একটা কোম্পানি, ম্যাক্সিমাম কোম্পানির কাছে ওইরকম টেকনোলজি নাই। সব কোম্পানি তো আর নাসা হ্যান্ডেল করে না। ওইরকম এত হিউজ পরিমাণ বাজেট, এই এই পরিমাণ বাজেট কাস্টমারের কাছেই নাই। তাহলে পরে বোঝাই যাচ্ছে যে এই ধরনের প্রজেক্টের কথা বা এই ধরনের সিস্টেমের কথা চিন্তা করেও কোনো লাভ নেই, কারণ এগুলো ফিজিবিলিটি স্টাডিজ এর মধ্যে ধরা খেয়ে যাবে। এটা ফিজিবল না। ফিজিবল হতো তখনই যখন হচ্ছে আমার ওই ধরনের টেকনোলজিক্যাল জিনিসপত্র থাকতো, ওই ধরনের কোম্পানি আমার কাছে থাকতো, ওই ধরনের বাজেট আমার কাছে থাকতো। তো এগুলো জিনিসপত্র আমাকে প্রথমে দেখতে হবে, এবং খুব স্বাভাবিক একটা কাজ শুরু করার আগে আমাকে দেখতে হবে কাজটা অবজেক্টিভ মেট করে কিনা। ঠিক আছে, কাজটা টেকনোলজি, বাজেট এগুলো মেট করে কিনা। এরপর
if the system can be integrated with other systems that are already used। তার মানে কি, সব ধরনের সিস্টেম তো আর স্ক্র্যাচ থেকে শুরু করা হয় না। এমন কিছু কিছু সিস্টেম আছে যেগুলো হচ্ছে অন্যান্য সিস্টেমের সাথে কি করে, ইন্টিগ্রেট করে। যেমন আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই, এই যে মোবাইল অ্যাপস গুলো, এদের মাধ্যমে বা বিভিন্ন ধরনের অ্যাপস এর মাধ্যমে আমরা ট্রানজেকশন করি না, টাকা ট্রানজেকশন নাকি করি স্যার নাকি করি না? বিকাশ নগদ এরকম। হ্যাঁ, এর বিকাশ নগর যদি তুমি নাও ইয়া করো, অথবা এরকম অনেক সময় হয় না যে আমরা টাকা কি করি, অনলাইনের মাধ্যমে পেমেন্ট করি, আমার ব্যাংকের থেকে ডাইরেক্ট টাকাটা নিয়ে যায় নাকি? আমি বসে থাকি কিন্তু আমার ব্যাংক থেকে আমি কি করি, আমি ক্রেডিট কার্ডের মাধ্যমে পে করি না? তো ক্রেডিট কার্ডের সাথে কি আমার ব্যাংকের একটা কানেকশন আছে না, নাকি নাকি নাই? আচ্ছা স্যার। কি মনে আছে না? তো এই যে ইন্টারাকশনটা হয়, আমি যে ক্রেডিট কার্ড দিয়ে পে করি, আমি তো, আমার তো ব্যাংকে যেতে হচ্ছে না, আমি তো ক্যাশ টাকা তুলছি না। তাহলে এই জিনিসটা আসলে কিভাবে হয়? এই যে আমি জাস্ট ক্রেডিট কার্ড দিয়ে দেই, আমি পাঞ্চ করি, সেখান থেকে টাকাটা কেটে নেয়। তাহলে এই ইন্টারাকশনটা কি মাল্টিপল সিস্টেমের মধ্যে হচ্ছে না, নাকি হচ্ছে না? কি মনে হয়? কারো কোনো এখানে কোনো কোনো কমেন্ট আছে কারো, যে এই যে এই জিনিসটা এটা কিভাবে হচ্ছে, বা মাল্টিপল সিস্টেমের মধ্যে ইন্টারাকশন হচ্ছে না? কারো কোনো কমেন্ট আছে এটা নিয়ে? এখানে এনিওয়ান এনিওয়ান, কোনো কমেন্ট নেই? হ্যালো? স্যার এই হ্যালো ব্যাপারে স্যার। কিছু জানি না। আচ্ছা, তোমরা একটু এভাবে চিন্তা করো যে তোমরা কোনো কিছু অনলাইনে পেমেন্ট করলে, ঠিক আছে, ওই পেমেন্টের টাকাটা কোত্থেকে যাচ্ছে? স্যার এটা এটা আমাদের কি কোনো, হ্যাঁ বলো বলো। অনলাইনে পেমেন্ট করলে এখন স্যার কিভাবে পেমেন্ট করছে ওটার উপর ডিপেন্ড করছে। তো যে আমি হ্যাঁ কার্ড দিয়ে ধরো দিচ্ছি, বিকাশ হ্যাঁ দিয়ে। ধরো তুমি ইন্টারন্যাশনাল কোনো একটা কনফারেন্সের পেমেন্ট করবে, তাহলে ওই পেমেন্টের টাকাটা কিভাবে যাবে? তোমার তোমার ব্যাংক থেকে যাবে, নাকি ওই টাকাটা কোথায় থাকে? ওটা তো আমার ব্যাংকে থাকে না, ব্যাংক থেকে হ্যাঁ, যে তারপরে তো কার্ড, হ্যাঁ। যেটা আমার কার্ডের মাধ্যমে ট্রান্সফার হয়ে এই ওই এই ব্যাংক। তো এই যে কার্ডের মাধ্যমে ট্রান্সফার, তুমি কার্ডের মাধ্যমে কাজ করছো, তোমার ব্যাংকে থেকে টাকা যাচ্ছে, তার মানে নিশ্চয়ই এর মধ্যে কোনো একটা কমিউনিকেশন আছে, হ্যাঁ হ্যাঁ। রাইট? ওই ওই যে ওই কথাটাই বলছি। তাহলে তার মানে আমাকে এমন ভাবে সিস্টেমটা বানাতে হবে যাতে তারা আদার সিস্টেমের সাথে একটা ইন্টিগ্রেট করতে পারে, ঠিক আছে? এমন ভাবে সিস্টেম বানাতে হবে যাতে আমি একটা সিস্টেম বানালাম, সেটা যাতে অন্য একটা সিস্টেমের সাথেও কথা, অ্যাটলিস্ট কথা বলতে পারে, বা একসাথে দুইটাকে মার্চ করা যায়, এরকম একটা কিছু যাতে তৈরি হয়। জিনিসটা কি খুব কমপ্লেক্স মনে হচ্ছে? No, sir. না ওকে, স্যার। সো সো মৌরি, বলো তো এটা কিরকম, কি ধরনের একটা এক্সাম্পল হতে পারে? তুমি একটা এক্সাম্পল যদি দাও, তুমি যেটা বুঝেছো। স্যার যেমন এমন একটা প্ল্যাটফর্ম যেটা ইজ ইউজার ফ্রেন্ডলি ইন অল কাইন্ডস অফ প্ল্যাটফর্ম। ফর এক্সাম্পল একটা অ্যাপ যদি আমরা বানাই, হুম, যেমন অ্যান্ড্রয়েডেও ইউজ করা যায়, আইওএসেও ইউজ করা যায়, বাট ফাংশনালিটিটা সেমই থাকলো। সো ওকে, সেম লাইক ব্যাংকিং সিস্টেম, যেখানে আমরা ক্যাশ আউট করতে চাচ্ছি, ফর এক্সাম্পল ইউজিং আ কার্ড, I can take out the money in a ATM booth, and I can also pay the money in a restaurant using a payment ওই যে আপনার ওই জিনিসটা। সো বাট আমি একটু আমার আগে বললাম। পারপাসটা সার্ভ করতেছে যেটা হলো পেইং মাই মানি। এখন হুম, হুম, ইন্টারফেস ডিফারেন্ট জায়গায় ডিফারেন্ট হতে পারে, বাট আমার মানে কাজ, টাস্কটা কমপ্লিট হুম, হচ্ছে আর কি। হুম। তার মানে মাল্টিপল সিস্টেমে আমি কাজ করতে পারছি, রাইট? আমার এই একটা সিস্টেম থেকে মাল্টিপল সিস্টেমে কথাবার্তা হচ্ছে নাকি? জি স্যার। অনেকটাই তো এরকম নাকি? ওই আমার এক্সাম্পলটাও তো তোমার সাথে মিলে যায় নাকি? যে আমি ইয়েস স্যার। কার্ড দিয়ে পেমেন্ট করে, এক্স্যাক্টলি পেমেন্ট করে দিচ্ছি, তার মানে আমার ব্যাংকের সাথে কিছু একটা কমিউনিকেশন হচ্ছে। তো এই ধরনের কিছু একটা আমরা চিন্তা করতে পারি আর কি, খুব বেশি ডিপে না গিয়ে। তোমরা সবাইকে এখানে ক্লিয়ার? জি স্যার। ইয়েস স্যার। ওকে, এখন এইগুলা করলেই আমি যে এইটা আমার ফিজিবিলিটির মধ্যে রাখতে হবে যে আচ্ছা এই রকমের আচরণ তারা করে কিনা। এখন যদি এই রকমের আচরণ করে, ভালো কথা, তাহলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ ফিজিবল। যদি এমন হয় যে অবজেক্টিভ মেট করে, যদি এমন হয় যে বাজেট ঠিকঠাক আছে, টেকনোলজি ঠিকঠাক আছে, অন্যান্য সিস্টেমের সাথে ইন্টিগ্রেট করতে পারি, অন্যান্য সিস্টেমের সাথে অন্যান্য সিস্টেমে ব্যবহার করতে পারি, ঠিক আছে, তাহলে পরে এটা ফিজিবল একটা কাজ। এবং এই ফিজিবল কাজ করেই আমরা থেমে থাকলে হবে না, আমাদেরকে যেটা করতে হবে,
বেসড অন ইনফরমেশন অ্যাসেসমেন্ট, ইনফরমেশন কালেকশন অ্যান্ড রিপোর্ট রাইটিং। আমাদেরকে এই ফিজিবল জিনিসগুলোর উপর একটা রিপোর্ট লিখতে হবে, যার মধ্যে লেখা থাকবে যে এই স্টেপের পর এই স্টেপ এরকম আমরা করতে পারি। ঠিক আছে, তো এইটাই হচ্ছে ফিজিবিলিটি স্টাডিজ। এক কথায় যদি বলি তাহলে হচ্ছে আমি যদি একটা সিস্টেমকে ইমপ্লিমেন্ট করি, সেটা আমাকে আউটপুট ঠিকঠাক মতো দেবে কিনা, সেটা ওয়ার্থ ওয়াইল কিনা, সার্থক কিনা, এই জিনিসটা আমাকে আগে দেখে নিতে হবে। তোমরা অনেক সময় এরকম দেখো না যে আমি একটা জিনিস কিনবো, এটা কি আসলে সার্থক হবে কিনা, একটা জিনিস কিনবো আমরা কি ঠকবো কিনা, এরকম না অনেকটা, যদি আমরা এক কথায় বলি। ওকে, সো এই স্লাইড নিয়ে কারো কোনো কনফিউশন? এনি কনফিউশন? ওকে, নো স্যার। গ্রেট। এক্স্যাক্টলি, তাহলে আমরা সামনে আগাই। এটা তো ছিল ফিজিবিলিটি স্টাডিজ। এখন আমরা সরাসরি চলে যাব রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং এর এলিসিটেশন অ্যান্ড অ্যানালাইসিসে। তাহলে এলিসিটেশন অ্যান্ড অ্যানালাইসিস বলতে কি বোঝায় খেয়াল করো, আমি এখানে কিন্তু এই 4টা পয়েন্ট লিখেছি, রিকোয়ারমেন্ট এলিসিটেশন, রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস। আমরা কিন্তু প্রথম দুটো পয়েন্ট নিয়ে এখন কথাবার্তা বলবো, ঠিক আছে? রিকোয়ারমেন্ট এলিসিটেশন অ্যানালাইসিস আগে পড়েছি, একটা সিস্টেমের ফিজিবিলিটি অ্যানালাইসিস বা ফিজিবিলিটি স্টাডি কিভাবে করে, আর এখন পড়বো রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস আর রিকোয়ারমেন্ট এলিসিটেশন। তো আমরা যদি একটু সামনে আগাই তাহলে আমরা দেখবো এখানে ওরা কি বলছে, দিস সামটাইমস কল্ড রিকোয়ারমেন্ট এলিসিটেশন অর রিকোয়ারমেন্ট ডিসকভারি। তার মানে আমি যে একটা সিস্টেমের উপর কাজ করব, সেটাতে রিকোয়ারমেন্ট গুলো কি কি আছে এটা আমাকে বসে বসে ডিসকভার করতে হবে। এখন তোমরা হয়তো বলতে পারো যে রিকোয়ারমেন্ট তো কাস্টমার আমাকে বলেই দিবে, বলে দিবে ঠিক আছে, কিন্তু এখানেও অনেক কাহিনী আছে, শুধু কাস্টমার বললেই হয় না, কারণ কাস্টমারের কথাই যে ফাইনাল সেটা কিন্তু না। আচ্ছা, তো এখন এই রিকোয়ারমেন্ট ডিসকভারি করতে গিয়ে আমাদের কারা কারা ইনভলভ থাকে? ইট ইনভলভস টেকনিক্যাল স্টাফ ওয়ার্কিং উইথ কাস্টমার। আমার কোম্পানির যেসব টেকনিক্যাল স্টাফরা থাকবে তারা কাস্টমারের সাথে কিন্তু একটা একটা অনেকটা কোলাবোরেশনের মতো কাজ করে, কথাবার্তা বলে যে আপনার রিকোয়ারমেন্ট গুলো দেন দেখি, আমরা একটু অ্যানালাইসিস করি। ঠিক আছে, কি নিয়ে অ্যানালাইসিস করবে? অ্যাপ্লিকেশন ডোমেন, যে অ্যাপ্লিকেশনটা আমরা ডেভেলপ করব সেটা কি রিলেটেড, দ্য সার্ভিসেস দ্যাট দ্য সিস্টেম শুড প্রোভাইড, যে সার্ভিসটা আমরা দেব, যে সার্ভিস যে সিস্টেমটা আমরা যে সার্ভিসটা আমরা দেব, যে সিস্টেমটা আমরা ইমপ্লিমেন্ট করব, সেইটা কি ধরনের হবে, সেটা কি কি ফাংশন দেবে, কি কি ফিচার দেবে, তার মধ্যে কি কি কনস্ট্রেইন থাকবে, ঠিক আছে, কি করা যাবে কি করা যাবে না, এই জিনিসগুলো নিয়ে ডিটেইলস আলোচনা হবে। যে হ্যাঁ আচ্ছা, আমি আমি একটা কাস্টমারকে বলবো, স্যার আপনি তো বলেছেন আপনার সফটওয়্যারটা এরকম এরকম হবে, আপনি বলেন আপনার সফটওয়্যারটার ডোমেইনটা কি হবে, আপনি কি হেলথ সেক্টর নিয়ে সফটওয়্যারটা বানাবেন নাকি আপনি টিচিং সেক্টর নিয়ে সফটওয়্যারটা বানাবেন? আচ্ছা ভালো কথা, যদি বানান কোন কোন সার্ভিস আপনার লাগবে আপনি বলেন। আচ্ছা যদি সার্ভিস বানান, সার্ভিস বললেন ভালো কথা, এখন কি কি করা যাবে কি কি করা যাবে না, এইভাবে কথোপকথনের মাধ্যমে আমরা কি করব, ডিসকভার করার চেষ্টা করব যে অ্যাকচুয়াল রিকোয়ারমেন্টটা কি। অনেকটা ওই যে ইয়ের মতো, ওই যে ইয়ে করে না, ডিসকাশনের মাধ্যমে নিয়ে আসে আউটপুটটা, ওই রকম। আচ্ছা, সো এটা হচ্ছে রিকোয়ারমেন্ট এলিসিটেশন, মে ইনভলভ অল স্টেক হোল্ডার্স ইনক্লুডিং এন্ড ইউজার। সাধারণত এই প্রসেসটাতে, এই যে আমরা রিকোয়ারমেন্টটা ডিসকভার করি, এখানে যত ধরনের স্টেক হোল্ডাররা আছে, মালিক পক্ষ যারা এবং যারা ইউজ করবে তারাও ইনভলভ থাকতে পারে, মানে সবাইকে নিয়ে এই কথাবার্তা হয়। মালিক পক্ষ একটা কথা একটা একটা সাজেশন দেয়, যারা সফটওয়্যারটাকে ইউজ করবে তারা নিজেদের থেকে আরেকটা সাজেশন দেয় যে হ্যাঁ এই সিস্টেমে এটা থাকলে ভালো, ওইটা থাকলে ভালো, এগুলো না থাকলে ভালো। ঠিক আছে, সো এই পর্যায়ে যা যা কাজ হয় সেগুলোই হচ্ছে এলিসিটেশন এন্ড অ্যানালাইসিস। ঠিক আছে, এটা এটা কেন? আচ্ছা এখন তোমাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে, এই এত কিছুর দরকার কেন? এই রিকোয়ারমেন্ট কালেক্ট করে ফেললেই তো হয়, আমি এখানে আবার এলিসিটেশন অ্যানালাইসিস লাগালাম কেন? এনি আইডিয়া? এক লাইনে যদি বলি, এনি আইডিয়া? For better Sir, insight. এক্স্যাক্টলি, বেটার আন্ডারস্ট্যান্ডিং, বেটার অ্যাপ্রোচের জন্য। ঠিক আছে, যাতে করে আমরা লাস্টে গিয়ে না আমাদের রিগ্রেট হয় যে হায় হায় যা করলাম ইউজারের পছন্দ হচ্ছে না, এই কাহিনীটা যাতে না হয়। আচ্ছা, সো এখন এই যে রিকোয়ারমেন্ট ডিসকভারি আমরা করব, এই যে এখানে যে আমরা রিকোয়ারমেন্ট ডিসকভারির কথা বলছি যে হ্যাঁ আচ্ছা ডিসকভারি করব, কিন্তু সেই রিকোয়ারমেন্ট ডিসকভারি করতে গেলেও আবার কিছু কিছু কাহিনী আছে। যেমন দেখো, রিকোয়ারমেন্ট ডিসকভারিটা কিভাবে করব, কয়েকটা কয়েকটা ওয়ে আছে। দেখো, ইন্টারেক্টিং উইথ স্টেক হোল্ডার্স টু ডিসকভার দেয়ার রিকোয়ারমেন্ট। আমরা তো একটা বললাম যে স্টেক হোল্ডারের সাথে কথা বলবো, কথা বলে আমরা ডিসকভার করতে পারবো। আচ্ছা, তো ডোমেইন রিকোয়ারমেন্টস আর অলসো ডিসকভার্ড এট দিস স্টেজ। ভালো কথা, এটা এটা আমরা এখন দেখি কি হচ্ছে, আমরা একটু সামনে যাই তারপর আমরা দেখবো। এখানে আসি, হ্যাঁ দেখো, সো এটা হচ্ছে ইন্টারাকশনের মাধ্যমে ডিসকভারি করা যায়।
এবং এই ডোমেন রিকোয়ারমেন্টস আর অলসো ডিসকভার্ড এট দিস স্টেজ। একটু আগে যেটা পড়ে আসলাম যে কোন ডোমেনের কাজটা ইউজার আমার কাছ থেকে, কি ধরনের ডোমেনের কাজ আমার কাছ থেকে ইউজার চাচ্ছে, এটা কিন্তু একটু আগেই পড়ে আসলাম। আচ্ছা, এখন দেখি রিকোয়ারমেন্ট ক্লাসিফিকেশন এন্ড অর্গানাইজেশন। এই লাইনটা মানে কি? ওরা বলছে গ্রুপস রিলেটেড রিকোয়ারমেন্টস এন্ড অর্গানাইজেস দেম ইনটু কোহেরেন্ট ক্লাস্টার্স। তার মানে হচ্ছে আমরা যে সকল রিলেটেড রিকোয়ারমেন্টস আছে সেগুলোকে আমরা কি করব, আমরা ছোট ছোট ক্লাস্টারে ভাগ করব। ছোট ছোট ক্লাস্টারে ভাগ করলে সুবিধা কি, একটা বড় একটা হিউজ জিনিসকে আমরা যদি ছোট ছোট করে একটু একটু করে মানে সিম্পলিফাইড করে ভাগ করে করে রাখি, তাহলে পর আমাদের কাজ করতে সুবিধা হবে। একটা বড় জিনিস নিয়ে কাজ করতে সুবিধা হয় নাকি সেগুলোকে যদি আমরা কিছু ক্লাস্টারে ক্লাস্টারে ভাগ করে রাখি, ওই ছোট ছোট ক্লাস্টার গুলো নিয়ে কাজ করতে সুবিধা হয়? কোনটা? স্যার ছোট ছোট ক্লাস্টার। এক্স্যাক্টলি, এখানে ওরা বলেছে যে গ্রুপ রিলেটেড রিকোয়ারমেন্টস, যে রিকোয়ারমেন্টস গুলো আছে রিলেটেড রিকোয়ারমেন্টস, সেগুলোকে গ্রুপ রিলেটেড রিকোয়ারমেন্টস এন্ড অর্গানাইজেস দ্যাম ইনটু কোহেরেন্ট ক্লাস্টার্স। এই রিকোয়ারমেন্ট গুলোর উপর ভিত্তি করে আমরা এগুলোকে ছোট ছোট ক্লাস্টারে ভাগ করব। এটা কোম্পানি টু কোম্পানি ভ্যারি করে যে কোন রিকোয়ারমেন্ট গুলোকে কোন ক্লাস্টারে রাখবে, এইগুলো ভ্যারি করে। এই জন্য আমি খুব বেশি ডিপে যাচ্ছি না, বাট এই লাইনটা দেখতে হয়তো একটু অন্যরকম মনে হতে পারে, এই জন্য একটা আইডিয়া দিলাম। আচ্ছা, তো এটা হচ্ছে রিকোয়ারমেন্ট ক্লাসিফিকেশন এন্ড অর্গানাইজেশন। এটাকে ক্লাসিফাই করা হয় যে এই রিকোয়ারমেন্ট এই ক্লাস্টারে থাকলো, এই রিকোয়ারমেন্ট এই ক্লাস্টারে থাকলো, এই রিকোয়ারমেন্ট এই ক্লাস্টারে থাকলো। অনেকটা এরকম চিন্তা করতে পারি আমরা। আচ্ছা, এখন রিকোয়ারমেন্ট যে সব সমান গুরুত্ব বহন করে তা কিন্তু না, ঠিক আছে? সব যে সমান গুরুত্ব বহন করে এমন কিন্তু না। আমি যখন কাউকে প্রেজ করি, প্রেজের মধ্যেও কিন্তু ইয়া থাকে যে ভেরি গুড, গুড, তাই না? এরকম থাকে না যে ইউ আর গুড, ইউ আর ভেরি গুড, ইউ আর ভেরি ভেরি গুড, ইউ আর এক্সেলেন্ট। তার মানে কি একটা প্রায়োরিটি আছে না নাকি? কাউকে যখন ভালো কিছু বলি ওখানেও তো প্রায়োরিটি না, এক্সেলেন্ট, তারপরে গুড, তারপরে মানে ভেরি গুড, তারপরে গুড, নাকি? সো এখানেও কিছু প্রায়োরিটাইজেশন এন্ড নেগোসিয়েশন আছে। সো প্রায়োরিটাইজেশন রিকোয়ারমেন্টস এন্ড রিজলভিং রিকোয়ারমেন্টস। সো আমাকে যেটা করতে হবে, আমাকে দেখতে হবে ইউজারের কোন কোন রিকোয়ারমেন্ট, এগেইন কোন কোন রিকোয়ারমেন্টের প্রায়োরিটি বেশি, সেগুলো কিন্তু আমাকে মাথায় রাখতে হবে। ঠিক আছে, কোন কোন রিকোয়ারমেন্টের প্রায়োরিটি বেশি। ইউজার আমাকে একটা সফটওয়্যার বানাতে বললো, আমি কিন্তু প্রথমে কি করলাম, ডিসকভারিতে চলে গেলাম, হ্যাঁ আপনার কি কি রিকোয়ারমেন্ট লাগবে, তারপর রিকোয়ারমেন্ট গুলোকে ক্লাস্টারে ভাগ করলাম, ছোট ছোট ক্লাস্টার। এখন আমি দেখবো কোন কোন রিকোয়ারমেন্ট গুলোর প্রায়োরিটি বেশি, কারণ আমি সেগুলো আগে করার চেষ্টা করব আমার মডেল যদি সাপোর্ট করে, বা সেগুলোকে আমি এক্সট্রা কেয়ার দেওয়ার চেষ্টা করব। বোঝা যাচ্ছে কি যাচ্ছে না? বোঝা যাচ্ছে কি যাচ্ছে না? বুঝতে পারছি স্যার। জি স্যার। ওকে, দেন হচ্ছে ফাইনালি আমার দেখো আমার অনেক কাজ হয়ে গেছে। আমি রিকোয়ারমেন্ট গুলোকে জানতে পেরেছি, ডিসকভার করতে পেরেছি, সেগুলোকে আমি ক্লাসিফাই করতে পেরেছি, সেগুলোকে প্রায়োরিটিও আমি বুঝতে পেরেছি কোনটার প্রায়োরিটি কি। এখন আমার কাজ হচ্ছে এগুলো বসে বসে ডকুমেন্ট করে রাখা। আচ্ছা, ডকুমেন্টেশনের দরকারটা কি? না করলে কি অসুবিধা ছিল? রিকোয়ারমেন্টস আর ডকুমেন্টেড এন্ড ইনপুট ইনটু দ্য নেক্সট রাউন্ড অফ দ্য স্পাইরাল। এই যে ডকুমেন্টেশন, এটা কি খুব বেশি দরকার? না করলে কি প্রবলেম? অবশ্যই প্রবলেম। কারণ এতগুলো কাজ তুমি যদি সিরিয়াল বাই না লিখে রাখো যে আমি এখানে কোনটার পর কোনটা করছি, কোন জিনিসটার প্রায়োরিটি বেশি, কোন জিনিসটাকে আমি আলাদাভাবে এক্সট্রা কেয়ার দিব, তাহলে তোমার মনে থাকবে নাকি থাকবে না? মনে থাকবে না স্যার, থাকবে না স্যার। না। এক্স্যাক্টলি, দ্যাটস আ প্রবলেম। এখন তোমাদের কাছে হয়তো মনে হতে পারে এগুলো তো আমরা জানি, ঠিক আছে? তোমাদের মনে হতে পারে এই যে ডিসকভারি, ক্লাসিফিকেশন, নেগোসিয়েশন, এগুলো তো আমরা জানি, এগুলো আবার থিওরিটিক্যালি পড়ার কি আছে? থিওরিটিক্যালি পড়ার এই জন্য আছে কারণ এই জানলেও এই প্র্যাকটিস গুলো আমাদেরকে আমরা করি না, ঠিক আছে? আমরা হয়তো এগুলো এখানে দেখে যাচ্ছি, কিন্তু অ্যাকচুয়াল যখন আমাদের ফিল্ডে গিয়ে কাজ করতে হবে তখন কিন্তু হুবহু এইভাবে করে কাজ করতে হবে, এই সিকোয়েন্স গুলো ফলো করতে হবে, তখন এগুলো আমাদের কাজে লাগবে। আচ্ছা, এরপরে আসি, এই যে এখানে রিকোয়ারমেন্ট ডিসকভারির কথা বলা হয়েছে, দেখো আমরা কিন্তু এই জায়গা থেকে আগাচ্ছি। এখানে আমরা প্রথম পয়েন্টটা নিয়েছিলাম কি করব, রিকোয়ারমেন্ট ডিসকভারি, সরি এই যে রিকোয়ারমেন্ট ডিসকভারি। কিন্তু আমরা বলেছিলাম যে আমরা স্টেক হোল্ডারের সাথে কথাবার্তা বলবো, ইন্টারাক্ট করব, এইভাবে করে ডিসকভার করব। কিন্তু এই ডিসকভারিটারও কিছু ওয়েস আছে, ঠিক আছে? খেয়াল করো এখানে কিন্তু অনেকগুলো পার্ট। আমরা কিন্তু এখনো রিকোয়ারমেন্ট ডিসকভারিতে আছি। রিকোয়ারমেন্ট ডিসকভারিটা কিসের মধ্যে ছিল? কিসের মধ্যে ছিল? প্রসেসের মধ্যে ছিল। এই যে রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং প্রসেসের মধ্যে ছিল রিকোয়ারমেন্ট ডিসকভারি, ঠিক আছে? এই প্রসেস থেকে আমরা এখন দেখবো যে কয় ধরনের ডিসকভারি আমরা করতে পারি, বা রিকোয়ারমেন্ট ডিসকভারিটা হয় কিভাবে। আমরা শুধু বলেছি ইন্টারাকশন হবে, কিন্তু এখানে খেয়াল করো ইন্টারাকশনটা কিরকম হবে। তোমরা হারিয়ে যাচ্ছ না তো, যে কোনটার পর কোনটা হচ্ছে, হারাচ্ছ না তো? আচ্ছা,
সো এই যে ডিসকভার করব, এখানে দুটো ওয়েতে ডিসকভার করা যায়। কি কি? একটা হচ্ছে ভিউ পয়েন্টস, একটা হচ্ছে ইন্টারভিউ। ভিউ পয়েন্টস কিরকম? One of them is viewpoint where you place yourself as different stakeholders and find requirements. তোমরা অনেক সময় বলো না যে আমি ওর জায়গা থেকে একটু চিন্তা করি, ওর জায়গা থেকে, ঠিক আছে, আমি চিন্তা করি। এরকম এরকম একটা টাইটেল আছে, সেটা শু রিলেটেড একটা টাইটেল, পুট ইয়োরসেলফ ইন সামওয়ান এলস, এরকম একটা কিছু আছে না? কেউ জি কি জানো স্যার সেটা? বলো দেখি। Yes, sir. Put yourself in someone else's shoes. Else's shoes, exactly. Put yourself in someone else's shoes, right? এরকম একটা জিনিস আছে। তো এইটা অনেকটা ওই রকম যে আমি স্টেক হোল্ডারের জায়গায় নিজেকে রেখে আমি চিন্তা করব যে আচ্ছা কি কি জিনিসপত্র আসলেই দরকার, কি কি রিকোয়ারমেন্ট আসলে আমি যদি এই জায়গায় থাকতাম, আমি যদি এই কোম্পানির সিইও হতাম, আমি কি কি রিকোয়ারমেন্ট চাইতাম, কি কি রিকোয়ারমেন্ট আমার কাছে ইম্পর্টেন্ট মনে হতো। এইভাবে আমি একটা ডিসকভার করতে পারি যে ইউজারের রিকোয়ারমেন্ট গুলা, কথাবার্তা তো হয়ই, বাট এইভাবে আমি ডিসকভারও করতে পারি যে হ্যাঁ ইউজার হয়তো এটা মিস করে গেছে, ইউজার হয়তো এই জিনিসটা বলতে পারেনি বা বলতে চায়নি। So viewpoints are a way of structuring the requirements to represent the perspective of different stakeholders. তার মানে কি? তার মানে হচ্ছে যে এটা একটা ওয়ে যে আমি রিকোয়ারমেন্ট গুলোকে যে স্ট্রাকচার করব যে হ্যাঁ এটা এই রিকোয়ারমেন্ট লাগবে, এটা লাগবে না, এটা আসলেই দরকার, এটাকে আরেকটু পলিশ করা দরকার। এইটা ডিফারেন্ট স্টেক হোল্ডারের পার্সপেক্টিভ থেকে আমি চিন্তা করব যে আচ্ছা আমি যদি এই কোম্পানির মালিক হই, এই রিকোয়ারমেন্ট ফিক্সড হওয়া উচিত ছিল, তাহলে আমি একটু ডিসকাস করি, আমি একটু আবার কোম্পানির মালিকের সাথে, আমি তো তার জায়গায় নিজেকে চিন্তা করে এগুলো থিঙ্ক করলাম, এখন তার সাথেই আমি একটু কথা বলি যে হ্যাঁ আমার মনে হয় আপনার এটা ভালো হবে, অমুক ভালো হবে, তমুক ভালো হবে, এরকম। আচ্ছা, আরেকটা হচ্ছে অন্যের জায়গায় নিজেকে এইভাবে চিন্তা না করে, এখন এটা আবার মানে মনে করো যে এখান থেকে আরো একটা বেটার অপশন নিয়ে আসলো, সেটা হচ্ছে সরাসরি ইন্টারভিউ নেওয়া। এখন এই ইন্টারভিউর মধ্যে এখানে কিন্তু আসলে অনেকগুলো শাখা প্রশাখা। তো এই ইন্টারভিউর মধ্যে আবার একটা কাহিনী আছে। কি কাহিনী? সেই কাহিনীটা হচ্ছে এটা আবার দুই ধরনের ইন্টারভিউ হয়। আমি কার কাছে ইন্টারভিউ নিব? স্টেক হোল্ডারের কাছে ইন্টারভিউ নিব, যার জায়গায় নিজেকে আমি চিন্তা করছিলাম। এখন এই ইন্টারভিউটা হবে দুই ধরনের, একটা হচ্ছে ক্লোজ ইন্টারভিউ, একটা হচ্ছে ওপেন ইন্টারভিউ। ক্লোজ ইন্টারভিউ কি? ক্লোজ ইন্টারভিউ হচ্ছে যেখানে আমি আগে থেকে কোয়েশ্চেন সেট করে রাখি, প্রিডিফাইন সেট অফ কোয়েশ্চেন। এই যে প্রিডিফাইন সেট অফ কোয়েশ্চেন আগে থেকে আমি অ্যানালাইসিস করে রাখি, এই কয়টা কোয়েশ্চেন আমি স্টেক হোল্ডারকে জিজ্ঞেস করব, সেখান থেকে রিকোয়ারমেন্ট বের হয়ে যাবে। আরেকটা হচ্ছে ওপেন ইন্টারভিউ। ওই যে ওপেন বুক এক্সাম বলে না, ক্লোজ বুক এক্সাম, ওপেন বুক এক্সাম। ওপেন বুক এক্সামে হচ্ছে যে আমি আগের থেকে কোনো ধরনের প্রশ্ন সেট করে রাখবো না, নো প্রিডিফাইন এজেন্ডা। আমি যেটা করব ইনস্ট্যান্ট ওই ময়দানে গিয়ে যা যা জিনিসপত্র আই হ্যাভ টু আস্ক, এই আমি আস্ক করে দিয়ে চলে আসবো। সো এইভাবে করে আমি রিকোয়ারমেন্ট গুলো কালেক্ট করতে পারি। সো বোঝা যাচ্ছে? সো ইন শর্ট যদি আমি বলি যে রিকোয়ারমেন্ট ডিসকভারিতে ভিউ পয়েন্ট একটা থাকে, ভিউ পয়েন্টে আমি স্টেক হোল্ডারের জায়গায় নিজেকে বসায় চিন্তা করি কি কি রিকোয়ারমেন্ট হলে ভালো হয়। আরেকটা হচ্ছে স্টেক হোল্ডারের সাথে সরাসরি ইন্টারভিউ নেই, দুইভাবে নিতে পারি। একটা হচ্ছে আমার কোয়েশ্চেন আগে থেকে রেডি থাকবে, সেইভাবে আমি নিতে পারি। আরেকটা হচ্ছে র্যান্ডম নিতে পারি, আমি গিয়ে নর্মাল ইন্টারভিউর মতো ইন্টারভিউ নেব। সো কোনো কনফিউশন আছে এইটুকু? স্যার ইউজার আর স্টেক হোল্ডার কি সেম হবে, মানে ইউজার আচ্ছা স্টেক হোল্ডারের মধ্যে পড়বে? আচ্ছা, স্টেক হোল্ডার কারা বলতো? যারা হচ্ছে এই সফটওয়্যারটা থেকে টাকা আর্ন করবে, রাইট? তাই না? যারা এটার মালিক, এই সফটওয়্যারটার মালিক হবে, আমাকে বানাতে দিয়েছে। আচ্ছা, এখন ইউজার যদি আমি স্পেসিফিক ভাবে বলি, ইউজার কি কোনো টাকা পায়? ধরো একটা অ্যাপ লঞ্চ হলো, এক্স্যাক্টলি, তার মানে কি? তার মানে জিনিসটা কিন্তু আলাদা। এখন ধরো তুমি একটা অ্যাপ ইউজ করছো, তোমাকে কি ওরা টাকা দেয়? না স্যার। তুমি কিন্তু ইউজার। এখন আমি যদি ওই সফটওয়্যারটা যদি আমার হয়, আমার কোম্পানি থেকে যায়, আমি যদি ওই সফটওয়্যার থেকে লাভ নেই, টাকা নেই, তাহলে আমি স্টেক হোল্ডার। ওকে, বুঝা তাহলে যাচ্ছে? স্যার আমরা কেন শুধু স্টেক হোল্ডারের সাথে হচ্ছে ইন্টারভিউটা করি, ইউজারের সাথে কেন করি না? ইউজারের সাথে করি তো, এই যে এখানে দেখো, এটা একটা কথা বলা হয়েছে, এই জায়গায় আমরা একটা জায়গায় পড়েছিলাম, আমরা একটু সামনে যদি আগাই, এখানে একটা জায়গায় ছিল তো, এই যে মে ইনভলভ অল স্টেক হোল্ডার্স ইনক্লুডিং এন্ড ইউজার্স। সরি স্যার, আমি খেয়াল করিনি। ঠিক আছে, এটাই ছিল, অসুবিধা নাই, এটাই ছিল না? এই যে আমরা কিন্তু মানে ইনভলভ করতে পারি, চাইলে কিন্তু আমরা ইনভলভ করতে পারি। ওকে,
এন্ড ইউজারকে, কারণ ওদেরও তো একটা মতামত আছে, যে ওরাও চায় যে সফটওয়্যারটা কেমন হবে, ঠিক আছে, কেমন হবে এটা দেখার জন্য। হয়তো ইন্টারভিউতে গিয়ে আমরা ইউজারকে ওইভাবে ইন্টারভিউ, এটা আসলে ডিপেন্ড করে, বুঝতে পেরেছো? মানে কোম্পানি যদি মনে করে ইউজারের মতামত গুরুত্বপূর্ণ এই জায়গায়, ইউজারকে লাগবে আমার, তাহলে তারা ইউজারের সাথে কথোপকথন করতে পারে। ওকে ওকে স্যার। ওকে, তো এইটুক পর্যন্ত কারো কোনো কনফিউশন? এখানে একটাই প্রবলেম, আমি প্রবলেমটা বলে দিই। এইখানে শাখা প্রশাখা বেশি, এইটার পর এটা, এটা থেকে এই শাখা বেরিয়েছে। তো তোমাদের কাজ হবে, এটা আমি তোমাদেরকে বাড়ি কাজ দিয়ে দিব, ছোট কাজ, শাখা প্রশাখা গুলোকে জাস্ট আঁকা। এটা 4 থেকে 5 মিনিট টাইম নিবে, এর বেশি না। ঠিক আছে, এটা তোমাদের বাড়ি কাজ থাকবে, আমি দিয়ে দিব। আচ্ছা, এখন এই যে রিকোয়ারমেন্ট ডিসকভারিতে ভিউ পয়েন্টের কথা বললাম, ইন্টারভিউর কথা বললাম, এবার সবচেয়ে বড় পয়েন্টটা আসছে, সেটা কি? সিনারিও এন্ড ইউজ কেস। একটা জিনিস খেয়াল করো, তোমার একটা কাগজের মধ্যে তোমার অনেক ইনফরমেশন লেখা আছে, সেই ইনফরমেশন থেকে তোমার বুঝতে সুবিধা হবে, নাকি যদি তোমাকে কেউ ওখানে ছবি এঁকে দিত, ওই ওই যে সেম জিনিসগুলা ছবির মাধ্যমে তোমাকে রিপ্রেজেন্ট করতো, সেটা ইজি হতো? তোমার কাছে কি মনে হয়? রাইট? ফর এক্সাম্পল, আমি যদি এখন এখানে বলি যে এ ইজ হিটিং বি, ঠিক আছে, একজন একজন আরেকজনকে মারছে, সো এ ইজ হিটিং বি, এটা আমার পুরো লাইনটা পড়তে যতটুকু আমি এটাকে, মানে এটা তো সহজ সেন্টেন্স, বাট এরকম সেন্টেন্স গুলো পড়তে যে রকম আমি বুঝবো, তার থেকে আমি যদি এখানে একজন আরেকজনকে মারছে এটা ছবিটা দিয়ে দিই, তাহলে সাথে সাথে দেখেই বোঝা যাচ্ছে না কি হচ্ছে। সো ছবি রিপ্রেজেন্ট, ছবি দিয়ে বোঝাটা সহজ নাকি লেখা দিয়ে বোঝাটা সহজ? স্যার পিকচার। পিকচার। এই জন্য রিকোয়ারমেন্ট ডিসকভারির আরেকটা অপশন হচ্ছে সিনারিও এন্ড ইউজ কেস। এই জায়গা থেকে তোমাদের ইউজ কেসটা শুরু হবে। এই যে আমি যে শেয়ার করেছি শীটটা, সেখানে ইউজ কেসটা লাগবে। ইউজ কেসটা হচ্ছে ছবি। তুমি যে সফটওয়্যারটা বানাচ্ছ সেটার একটা ছবি দিয়ে তুমি বোঝাচ্ছ সবাইকে যে আমার সফটওয়্যারটা এই 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 কাজ করে। ঠিক আছে, দেখো এখন আমরা একটু বলি, পিপল usually find it easier to relate to real life examples than to abstract description. অ্যাবস্ট্রাক্ট কোনো কথা থেকে যদি আমি রিয়েল লাইফ এক্সাম্পল দিতে পারি, যদি সেটাকে ছবির মাধ্যমে বা সিনারিওর মাধ্যমে প্রকাশ করতে পারি, সেটা সেটা উড বি মোর ইজিয়ার টু আন্ডারস্ট্যান্ড। সিনারিও বেসড রিকোয়ারমেন্ট ডিসকভারি হেল্পস আস টু ডু ইট। সিনারিও বেসড, ঠিক আছে, আমি ছবির মধ্যে সিনারিও করে দিলাম, এটা সিনারিও এমন, এটা সিনারিও এমন, এটা সিনারিও এমন। এইভাবে করে আমরা কিন্তু আরো ভালোভাবে রিকোয়ারমেন্টটাকে ডিসকভার করতে পারি। এই যে এতক্ষণ আমরা এখানে বললাম ইন্টারভিউর মাধ্যমে করেন, নিজেকে অন্য জায়গায় চিন্তা করেন, এত কিছু না করে আমরা যদি এখানে সিম্পল ছবির কথা বলি, যে আচ্ছা এখানে এখানে একজন হচ্ছে, আমার এখানে একজন ইউজার আছে, এই ইউজার অমুক করবে তমুক করবে, ক্লাস ইউজ কেস ডায়াগ্রামটা আমি দেখালেই তোমরা বুঝতে পারবে। তো এই জিনিসটা ছবির মাধ্যমে বোঝানো হয়। তো এইটা কিন্তু তোমাদের কাছে কি মনে হয় যে এটা কি ভালো না? এই জিনিসটা দেখলেই বোঝা যাবে যে আচ্ছা ওর সফটওয়্যারটা কি করে, নাকি? জি রাইট, স্যার। এক্স্যাক্টলি। সো এখানে যেটা বলেছে, আমরা এই টপিকটা ইউজ কেস লেকচারে কভার করব, যেটা আমি নিব, এর পরের ক্লাসটা ইউজ কেসের উপর হবে। এখান থেকেই আসলে শুরুটা হয় আর কি, যে ছবির মাধ্যমে রিকোয়ারমেন্ট বলা। আচ্ছা, এবার আমরা আসি হচ্ছে রিকোয়ারমেন্ট ভ্যালিডেশনে। এখন দেখো, এতক্ষণ পর্যন্ত কিন্তু আমরা রিকোয়ারমেন্ট ডিসকভারি নিয়ে কাজ করছিলাম, আমরা কিন্তু এই জায়গাটায় আসি নাই। এই যে 3 নাম্বার পয়েন্টে এখন আসবো। তাহলে দেখো, এতক্ষণ পর্যন্ত আমরা এইটুক পর্যন্ত ছিলাম, এখানে আমরা এখনো আসিই নাই, রাইট? এই জন্য আমি বললাম যে এখানে শাখা প্রশাখা বেশি, হঠাৎ করে এক জায়গা থেকে আরেক জায়গায় জাম দেওয়া হচ্ছে। সো এই জিনিসটা কি তোমরা ধরতে পারছো? তো এটা তোমরা আঁকবা, আঁকলে একদম ক্লিয়ার হয়ে যাবে। ধরতে পারছো তো এই জায়গাটা, রাইট? এনি কনফিউশন? এনি কনফিউশন? ওকে, ধরে নিচ্ছি কনফিউশন নাই। এখন আমরা আসলাম 3 নাম্বার পয়েন্টে, আমার নোটপ্যাড অনুযায়ী 3 নাম্বার পয়েন্টে, সেটা হচ্ছে রিকোয়ারমেন্ট ভ্যালিডেশন। রিকোয়ারমেন্ট ভ্যালিডেশনে কি হচ্ছে? উই নিড টু ভ্যালিডেট আওয়ার রিকোয়ারমেন্ট। এখন কথা হচ্ছে যে আমি রিকোয়ারমেন্ট ডিসকভার করলাম, এত সুন্দর করে কালেক্ট করলাম, আমরা যেই ওয়েতেই কালেক্ট করি, অন্যের জায়গায় নিজেকে চিন্তা করে কালেক্ট করি, ইন্টারভিউর মাধ্যমে কালেক্ট করি, আমরা ছবির মাধ্যমে কালেক্ট করি, কিন্তু ওরা এখন কি বলছে? আপনি যেভাবেই কালেক্ট করেন একটু ভ্যালিডেট করে নিয়েন। আচ্ছা, ভ্যালিডেট মানে কি বলো তো? তোমরা তো প্রথম ক্লাসে পড়েছো, কিন্তু বলার কথা না। হোয়াট ইজ দ্য মিনিং অফ ভ্যালিডেশন? মনে আছে? হাই হাই, ভ্যালিডেশন আবু? হ্যাঁ ভাই, মরি বলো। হ্যাঁ Sir, verification is when you আরেকবার validation হলো, wait, validation is to authenticate যে dataটাকে is wrong or right.
রাইট? আচ্ছা, আমরা আমরা যখন পড়েছিলাম আমরা এরকম মনে হয়, আমার মনে হয়, আমি বলছি না, ভেরিফিকেশন ছিল হচ্ছে আমরা কি রাইট ওয়ে ফলো করছি নাকি একটা সফটওয়্যার ডেভেলপমেন্টের জন্য, রাইট? ওয়েদার উই আর Yes, ফলো দ্য রাইট ওয়ে অর নট। আর ভ্যালিডেশন কি ছিল, যে রাইট প্রোডাক্ট তৈরি করেছি কিনা, নাকি এমন কিছু yes, ছিল আচ্ছা না? yes, sir, yes, আচ্ছা sir. এরকমই কিন্তু কিছু ছিল। তো Yes, sir. ভ্যালিডেশন মানে কি, আমি যে জিনিসটা তৈরি করছি ঠিক জিনিস তৈরি করছি কিনা। এখন আমি রিকোয়ারমেন্ট কালেক্ট করলাম, আমি কি ঠিকঠাক রিকোয়ারমেন্ট কালেক্ট করলাম, এটা তো আমাকে অ্যাটলিস্ট জানতে হবে, না হলে তো হলো না, রাইট? সো ভ্যালিডিটি চেকসে কি করে দেখো, ডাজ দ্য সিস্টেম প্রোভাইড দ্য ফাংশনস উইচ বেস্ট সাপোর্ট দ্য কাস্টমার নিডস। তার মানে আমি যে সিস্টেমটা ডেভেলপ করব সেটা কি কাস্টমারের নিডকে পুরোপুরি সাপোর্ট করে কিনা। এখন কাস্টমার চাচ্ছে এক জিনিস, আমি সিস্টেম বানাচ্ছি আরেক রকম, বা আমি রিকোয়ারমেন্ট বুঝলাম আরেক রকম, তাহলে তো ব্যাপারটা হলো না, রাইট? এই জিনিসটা কিন্তু চেক করে নিতে হবে যে কাস্টমার যা চায় আমি কি সেটাই বুঝতে পেরেছি কিনা, এবং সেই অনুযায়ী আমার সিস্টেমটা ডেভেলপ হচ্ছে কিনা। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু ভ্যালিডেট করে নিতে হবে। মানে ডাজ দ্য সিস্টেম প্রোভাইড দ্য ফাংশনস উইচ বেস্ট সাপোর্ট দ্য কাস্টমার্স নিডস। এবং ইভেন আমি যে রিকোয়ারমেন্ট গুলো কালেক্ট করেছি সেগুলো কি কাস্টমারের নিডকে ফুলফিল করছে কিনা, আমার স্টেক হোল্ডারের নিডকে ফুলফিল করছে কিনা, কোনো সমস্যা আছে কিনা। এখন তোমরা হয়তো বলতে পারো যে সমস্যা আবার কি থাকবে, আপনি তো কথাবার্তা বলেই নিয়েছেন, আপনি তো ঠিকঠাক মতো সরাসরি কথা বলেছেন, ইন্টারভিউ নিয়েছেন, ছবির মাধ্যমে নিয়েছেন, এত সমস্যা কিভাবে থাকবে? আছে, কিভাবে থাকবে এখন দেখো। কনসিস্টেন্সি চেকস, এখানে আমাকে দেখতে হবে ইউজার আমাকে যা যা বলেছে, যে যে রিকোয়ারমেন্ট দিয়েছে তাদের মধ্যে কনসিস্টেন্সি আছে কিনা। যেমন আর দেয়ার এনি রিকোয়ারমেন্ট কনফ্লিক্টস। ফর এক্সাম্পল, ইউজার আমাকে বললো যে এক টিকিটের মাধ্যমে সবাই বোটে চড়তে পারবে। কি বললো? টিকিটের মাধ্যমে সবাই বোটে চড়তে পারবে। ধরলাম আমি ওই যে আমাদের গুলশানের ওইখানে ইয়ে আছে না, লেক আছে না, ওই লেকে টিকিটের মাধ্যমে সবাই চড়তে পারবে। কিন্তু আবার নিচে লেখা যারা হচ্ছে 18 বয়সের নিচে তারা চড়তে পারবে না। কি বললো? বোটে সবাই চড়তে পারবে, কিন্তু যাদের এইজ 18 বছরের কম তারা আবার চড়তে পারবে না। এখন এই যে 18 বছরের কম, এর জন্য কোনো ফিচার আমাকে বলা হয়নি যে হ্যাঁ আপনি এই জিনিসটা হ্যান্ডেল করবেন, আমাকে আগে কিছু বলা হয়নি। তো এখন এটা একটা কনফ্লিক্ট লাগলো না? আমি বললাম হ্যাঁ আমার সবাই বোটে চড়তে পারবে, এই এই রিকোয়ারমেন্টটা সে দিয়েছে, তারপরে আবার আরেকটা রিকোয়ারমেন্ট দিয়ে বলেছে যে 18 বছরের নিচে অ্যালাউ করা হবে না। কিন্তু 18 বছরের নিচে যে অ্যালাউ করা হবে না তার জন্য তো আমাকে কোনো কিছু বলা হয়নি, খালি বলে দিয়েছে অ্যালাউ করা হবে না। তাহলে তার জন্য যে ফিচারটা আমাকে লিখতে হবে বা ফিচারটা আমি বানাবো সেটার জিনিসপত্র কোথায়, রাইট? নাকি বোঝা যাচ্ছে না জিনিসটা? জি স্যার, বুঝতে তো পেরেছি। 18 বছরের নিচে যদি অ্যালাউড না হয় তাহলে এখানে অনেক কোয়েশ্চেন চলে আসতে পারে না? শুধু কি এই একটাই কোয়েশ্চেন? ধরো আমাকে একজন বললো যে আচ্ছা আপনার সবাই বোটে চড়বে, কিন্তু 18 বছরের নিচে যারা, তাদেরকে এই বোটে হয়তো আমরা মানে তাদেরকে কি করব, তাদেরকে এখানে চড়তে দিব না, ভালো কথা, কোনো অল্টারনেটিভ আছে কিনা বা একদমই রেস্ট্রিক্ট কিনা, এখানেও তো অনেকগুলো কাহিনী চলে আসে। ঠিক আছে, অথবা হয়তো এরকমও তারা বলতে চাইতে পারে 18 বছরের নিচে যারা, তারা এক্সট্রা সিকিউরিটি নিয়ে এই বোটে চড়বে, এরকমও কিছু ইয়া থাকতে পারে যে এক্সট্রা সিকিউরিটির জন্য পে করবে। সো এই এই ধরনের জিনিসপত্র নিয়ে কিন্তু কনফ্লিক্ট লাগে। তোমরা কি এখানে আইডিয়াটা পাচ্ছ যে আসলে যে রিকোয়ারমেন্টে কনফ্লিক্ট লাগতে পারে? জি স্যার। একটা তোমাদের থেকে একটা এক্সাম্পল শুনি দেখি, তোমাদের থেকে একটা এক্সাম্পল শুনি, ইনস্ট্যান্ট কি মাইন্ডে আসে? এনিওয়ান, যে কোনো কিছু, ভুল হলে হোক, কিন্তু তোমরা একটা একটা বলো না, একটু একটু চিন্তা করে। মরি, আবু, আয়শা, ইমাম। স্যার কোয়েশ্চেনটা একটু রিপিট করবেন, সরি স্যার। কোয়েশ্চেনটা হচ্ছে আমার রিকোয়ারমেন্ট কনফ্লিক্ট করতে পারে কি পারে না। সো কনফ্লিক্ট করছে এরকম একটা রিকোয়ারমেন্ট আমি বলি, কনফ্লিক্ট করছে। স্যার সাপোজ অনেক সময় দেখা যায় যে মেডিকেলের ক্ষেত্রে অনেক অপারেশন হচ্ছে 18+ না হলে করা যায় না, কিন্তু কিছু কিছু কেস হচ্ছে কনসিডার করা যায়, যেমন পেশেন্ট যদি হেলদি হয় অথবা হচ্ছে তার কোনো আগের মেডিকেল হিস্ট্রি না থাকে তখন হচ্ছে কনসিডার করা হয়, এরকম কিছু কি? এক্স্যাক্টলি, তো এই যে কনসিডার করা হচ্ছে, এই কনসিডার করার জন্য আমাকে এক্সট্রা ভাবে জিনিসপত্র হ্যান্ডেল করতে হবে না? জি স্যার। Yes, sir. এই জিনিসটাই হয়তো স্টেক হোল্ডার আমাকে ভালোভাবে মেনশন করে দেয় নাই, যে আপনি কিভাবে করবেন, কোন জিনিসগুলো থাকবে কোন জিনিসগুলো থাকবে না, এগুলো হয়তো উনি আমাকে এক্সপ্লেইনই করে নাই, বা উনি হয়তো এই জিনিসগুলো আমাকে আমার কাছে তোলেই নাই, জাস্ট ওখানে লেখা আছে যে এক্সট্রা এরকম কেসেস উইল বি হ্যান্ডেল।
তা এটা কি একটা কনফ্লিক্টিং জিনিস না? আমি এখন এটা করতে পারবো, রাইট? একটা কনফ্লিক্ট লাগছে না যে হ্যাঁ আমাকে তো প্রথমটা সুন্দর মতো বলা আছে, এখানে আবার ইমার্জেন্সি কেস, কিন্তু ইমার্জেন্সি কেসের জন্য কোনো কিছু রেস্ট্রিকশন দেওয়া নাই। সো এই মানে একটা আইডিয়া পাচ্ছি কি তোমরা? আবু কিছু বলতে চাচ্ছিলে? না স্যার। ওকে, একটা আইডিয়া পাচ্ছ কি যে এখানে যে মাঝখানে একটা গ্যাপ আছে, বোঝা যাচ্ছে? জি স্যার। তো এই ধরনের গ্যাপ গুলো যাতে না হয়, এই জন্য আমাকে কিন্তু ভ্যালিডেট করে নিতে হবে যে হ্যাঁ আসলে উনি যে রিকোয়ারমেন্ট গুলো দিয়েছে এগুলো আসলে ঠিকঠাক মতো ঠিক সিস্টেম তৈরি করবে কিনা। একটা সিস্টেম আমি বানালাম যেখানে এরকম স্পেশাল কেস হ্যান্ডেলই করতে পারছি না, বা স্পেশাল কেস হ্যান্ডেলই করা হলো না, তাহলে তো জিনিসটা ঠিকঠাক মতো হলো না। আচ্ছা, তারপর কি? কমপ্লিটনেস চেক। শুধু কনসিস্টেন্সি থাকতে হবে এটা না, যেই সব রিকোয়ারমেন্ট আমাকে দেওয়া হয়েছে, are all the requirements needed to define all functions required by the customer? কাস্টমার যেসব ফাংশনালিটি চায় সেগুলো কি সাফিসিয়েন্টলি স্পেসিফাই করা হয়েছে কিনা। যেমন এই যে আমি একটু আগে বললাম যে আমাকে স্পেশাল কেসের কথা বলা হলো, কিন্তু এগুলো সাফিসিয়েন্ট না, এর মধ্যে এক্সট্রা কোনো কিছু বলা হয় নাই যে হ্যাঁ এই যে ও যেটা বললো যে আচ্ছা আমি 18+ অপারেশন করাবো, কিন্তু কি কি কন্ডিশন থাকবে, এই কন্ডিশন গুলাই নাই। তো কন্ডিশন গুলো যদি না থাকে আমি কি ওরকম সফটওয়্যার ডেভেলপ করতে পারবো? বলতো। আমি কি এখন ক্লিক করলাম, সে কি 18+, ইয়াস 18+, এরপরে আর কোনো কন্ডিশন নাই, তাহলে আমি এখন তাকে কোন মানে কোন কোন ইস্যুতে তাকে আমি অপারেশনে পাঠাবো, রাইট? সফটওয়্যার আমি লিখবোটা কি, রাইট নাকি? ব্যাপারটা এরকম না? স্যার যেরকম Yes, sir. বললাম যে ওখানে হচ্ছে হেলথের ইস্যুগুলো কনসিডার করা হয় না, লাইক 18+ হলে সে অপারেশন গুলো করতে পারবে, বাট তার এক্স্যাক্টলি, অন্য কোনো প্রবলেম আছে কিনা, মেডিকেল হিস্ট্রি আছে কিনা, ওগুলো আর চেক হচ্ছে না, বা ডাবল এক্স্যাক্টলি, চেক হচ্ছে না। এক্স্যাক্টলি। তার মানে প্রপার সিস্টেম যদি হতো তাহলে কি হতো, 18+-এ ক্লিক করতাম, এরপরে আমার কাছে অপশন আসতো ইজ হি অর শি হেলদি, ইয়েস অর নো। আবার আমার কাছে অপশন আসতো এরকম আসতো যে ধরো প্রিভিয়াস রিপোর্টস আর ওকে, ইয়েস নো, এই ধরনের কিছু জিনিসপত্র হওয়া উচিত না নাকি? লাইক স্যার তারপরে রাইট, অনেকগুলো ব্রাঞ্চে হচ্ছে ডিভাইড হয়ে যেত, তাই না? এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, তাই তো হওয়া উচিত ছিল নাকি? স্পেসিফাই করা উচিত ছিল জি যে স্যার। এই এই জিনিস, এক্স্যাক্টলি, তাই না? তো এখন এগুলোই যদি আমাকে ক্লিয়ারলি না বলা হয় তাহলে তো এটা একটা কনফ্লিক্টিং জিনিস যে হ্যাঁ আমি 18+ সিলেক্ট করে বসে থাকলাম, এরপর আর কিছু আমার কাছে নাই, তাহলে আমার পুরো জিনিসটার মধ্যে কোনো কনসিস্টেন্সি নাই, কোনো কমপ্লিটনেস নাই। ঠিক আছে, সো এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে। তারপর কি? রিয়েলিজম চেকস। রিয়েলিজম চেকসে গিয়ে ওরা কি বলছে, ক্যান দ্য রিকোয়ারমেন্টস বি ইমপ্লিমেন্টেড গিভেন অ্যাভেলেবল বাজেট, টেকনোলজি, স্কেডিউল। এটা ওই যে ওই কথাগুলোর মতো আগে যেটা বললাম, আমার ফিজিবিলিটির মতো, আমার বাজেট থাকতে হবে, টেকনোলজি থাকতে হবে, স্কেডিউল ওয়াইজ হতে হবে। এটা হচ্ছে রিয়েলিজম চেক। আমি চেক করে দেখবো যে আমার ঠিকঠাক মতো বাজেট আছে কিনা, টেকনোলজি সাপোর্ট করছে কিনা, স্কেডিউল ওয়াইজ কাজ হচ্ছে কিনা। এবং ফাইনালি ভেরিফাইবিলিটি, ক্যান দ্য রিকোয়ারমেন্টস বি চেকড। ঠিক আছে, ভেরিফাইবিলিটিতে কি হয়, ক্যান দ্য রিকোয়ারমেন্টস বি চেকড, যেই সকল রিকোয়ারমেন্ট আমাকে দিয়েছে এই রিকোয়ারমেন্ট গুলোকে আমি চেক করতে পারি কিনা। একটা তো হচ্ছে যে রিকোয়ারমেন্ট কনফ্লিক্ট হচ্ছে কিনা সেটা আমি চেক করি, কমপ্লিট আছে কিনা রিকোয়ারমেন্ট সেটা আমি চেক করি, রিয়েল কিনা সেটা চেক করি, আর একটা হচ্ছে রিকোয়ারমেন্ট গুলোকেও আমি চেক করতে পারি কি পারি না, এক একটা রিকোয়ারমেন্ট ধরে ধরে সেগুলোকে চেক করতে পারি কিনা, যে এই রিকোয়ারমেন্টটা যদি আমি ইমপ্লিমেন্ট করি তাহলে আমার কি সিস্টেমটা ইউজার যা চাচ্ছে তা ফুলফিল করবে কিনা। তো বোঝা যাচ্ছে কি যাচ্ছে না? এনি জি কনফিউশন? স্যার। এনি কনফিউশন? এনি কোয়েশ্চেন? সো লাস্টেরটা হচ্ছে রিকোয়ারমেন্ট গুলোকেও আমি একবার চেক করতে পারি কিনা, এক একটা রিকোয়ারমেন্ট ধরে ধরে চেক করবো যে হ্যাঁ ভেরিফাইবিলিটি। এটা কিন্তু ভেরিফিকেশন বলছে। ভেরিফিকেশন মানে কি ছিল? ভেরিফিকেশন মানে কি ছিল, আমরা কি রাইট ওয়েতে যাচ্ছি কিনা, তার মানে রিকোয়ারমেন্ট গুলো কি রাইট রিকোয়ারমেন্ট হচ্ছে কিনা, রাইট রিকোয়ারমেন্ট ইমপ্লিমেন্ট করতে 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 যাচ্ছি কিনা। ওকে, সো এই পর্যন্ত কারো কোনো কনফিউশন? এটা কিন্তু একটু দেখতে কেমন কেমন জানি লাগে, কোনো কনফিউশন? ওকে, গুড। আচ্ছা, সো ভ্যালিডেশন কিন্তু আমাদের ডান। তাহলে আমরা দেখো আমরা এখান থেকে কি করলাম, এই যে 3 নাম্বার পয়েন্টটা আমরা বুঝলাম। আচ্ছা, সো ভ্যালিডেশন আমাদের যদি ডান হয় তাহলে আমরা দেখি সামনে কি আছে। আচ্ছা, এখন আসলো হচ্ছে ম্যানেজমেন্ট। ঠিক আছে, খেয়াল করি ভ্যালিডেশন যদি ডান হয়ে যায় আমাদের আসলো হচ্ছে ম্যানেজমেন্ট। সো এই হচ্ছে ম্যানেজমেন্ট, রিকোয়ারমেন্টস ম্যানেজমেন্ট। এখন রিকোয়ারমেন্টস ম্যানেজমেন্ট জিনিসটা কি দেখো, 4 নাম্বার, আমরা কিন্তু একদম লাস্টে চলে এসেছি 4 নাম্বারে। আচ্ছা, সো রিকোয়ারমেন্ট ম্যানেজমেন্ট মানে কি দেখো,
দ্য রিকোয়ারমেন্টস ফর লার্জ সিস্টেমস আর ফ্রিকুয়েন্টলি চেঞ্জিং। এখন আমি যখন একটা বড় সিস্টেমে হাত দেই, এই বড় সিস্টেমের রিকোয়ারমেন্ট গুলো কিছুদিন পর পর চেঞ্জ হয় না, নাকি হয় না? কি মনে হয়, এত বড় একটা সিস্টেম ডেভেলপ করছি, মাঝখানে কোনো চেঞ্জ আসবে না, এরকম কি হয়? আমরা তো মডেল গুলোই দেখেছি চেঞ্জ সাপোর্ট করে। আমরা তো দেখেছি অ্যাজাইল, তারপরে আমরা কি কি দেখেছি, আর কি কি দেখেছি, আমরা যখন ইয়া নিয়ে কাজ করেছি ইভলিউশনারি প্রসেস মডেল, যেখানে ইনক্রিমেন্ট ছিল, ইটারেটিভ ছিল, তারাই তো চেঞ্জ নিয়ে কাজ করে, রাইট? তারাই তো চেঞ্জ অ্যাকসেপ্ট করছে। তো বোঝাই যাচ্ছে যে লার্জ সিস্টেম হওয়া মানে সেখানে চেঞ্জ খুব স্বাভাবিক একটা ব্যাপার। তো ওরা কি বলছে দেখো, in fact, during the software process, the stakeholders' understanding of the problem is constantly changing. স্টেকহোল্ডারও মানে প্রথম দিকে এতটা স্ট্রং থাকে না যে সে কি চাচ্ছে সেটা সে পুরোপুরি নিজেও বুঝে, এরকম থাকে। হয়তো টেকনিক্যাল স্টেকহোল্ডার না হলে পরে এরকম তো হতেই পারে, কিন্তু তার এই জিনিসগুলো কিন্তু তার হয়তো ধারণাটা আস্তে আস্তে চেঞ্জ হয়। আমি যখন আস্তে আস্তে আগাই তখন কিন্তু তার ধারণাটা চেঞ্জ হয়, যে সে বলে যে না, আচ্ছা আমি এটা আসলে এইভাবে চাই নাই, এটা ওভাবে হলে ভালো হতো। সো স্টেক হোল্ডার্স আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য প্রবলেম ইজ কনস্ট্যান্টলি চেঞ্জিং, এটা চেঞ্জ হতে থাকে। তাহলে এই যে এত চেঞ্জ, আচ্ছা সরি, এটা ওইবার বারবার ওখানে চলে যাচ্ছে। আচ্ছা এখন এই যে আসলো, তো এখন এই যে চেঞ্জ হচ্ছে, এই চেঞ্জটাকে এখন কি করতে হবে দেখো, রিকোয়ারমেন্টস ম্যানেজমেন্ট ইজ দ্য প্রসেস অফ ম্যানেজিং চেঞ্জিং রিকোয়ারমেন্টস। এটাকেই হচ্ছে আমাকে ম্যানেজ করতে হবে সামহাউ, যে কোনো ভাবে। এই যে ইউজার কিছুদিন পর আমাকে এসে বলবে, বা স্টেক হোল্ডার কিছুদিন পর আমাকে এসে বলবে যে আমার মনে হয় সিস্টেমে এই জিনিসটা থাকলে ভালো হয়, ঠিক আছে, এই জিনিসটা আমার কাছে ভালো লাগছে না, এটাকে বাদ দেন। এই যে চেঞ্জ, এগুলাকে ম্যানেজ করতে হবে। তো এটাকেই বলছে রিকোয়ারমেন্টস ম্যানেজমেন্ট। So দেখো, requirements management is the process of managing changing requirements during the requirement engineering process and system development. আমি যখন একটা সিস্টেম ডেভেলপ করছি, এর মধ্যে যে চেঞ্জ গুলো আসবে সেগুলোকে আমাকে কোনো না কোনো ভাবে ম্যানেজ করতে হবে। ম্যানেজ করার জন্য এখন এক এক কোম্পানি, হয়তো এক এক সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি এক একটা মেথড ফলো করবে। আমাদের সেটা বোঝা এখন এখানে লাগছে না, আমাদের লাগছে এই ম্যানেজ করাটাই আমাদেরকে বলে রিকোয়ারমেন্ট ম্যানেজমেন্ট। এই জিনিসটা আমাদের মাথায় রাখা লাগছে। ক্লিয়ার কি ক্লিয়ার না? জি স্যার। গ্রেট। আচ্ছা, তাহলে আমরা এখন আরেকটু পরে আসলাম। এখানে এখন কি হচ্ছে, এখানে একটা দুটো জিনিসের কথা বলা হয়েছে, এন্ডিউরিং এন্ড ভলাটাইল রিকোয়ারমেন্টস। মানে এটা একটু জাম্প করে আসার মতো, এন্ডিউরিং এন্ড ভলাটাইল রিকোয়ারমেন্টস। সো এখানে আসলে এই দুটো রিকোয়ারমেন্ট বলতে আসলে কি বুঝায়, আমরা কিন্তু রিকোয়ারমেন্ট নিয়ে অ্যানালাইসিস করছি, হঠাৎ করে এন্ডিউরিং আর ভলাটাইল দুইটা নাম আমরা দেখতে পেলাম যে এরকম রিকোয়ারমেন্ট বলেও রিকোয়ারমেন্ট আছে। সো এন্ডিউরিং রিকোয়ারমেন্ট মানে কি? এটা হচ্ছে যে স্টেবল রিকোয়ারমেন্টস ডিরাইভড ফ্রম দ্য কোর অ্যাক্টিভিটি অফ দ্য কাস্টমার অর্গানাইজেশন। ধরে নিলাম কাস্টমারদের থেকে এই কিছু স্টেবল রিকোয়ারমেন্ট ডিরাইভ হয়, ঠিক আছে। এখন এই স্টেবল রিকোয়ারমেন্ট গুলো কিন্তু ডোমেনের সাথে কিভাবে রিলেটেড, এটা আমি এখন দেখাচ্ছি। ফর এক্সাম্পল, কোনো একটা স্টেক হোল্ডার যদি হসপিটাল রিলেটেড সিস্টেম ডেভেলপ করতে চায়, তাহলে দেখো, ইন এ হসপিটাল requirements will always relate to doctors, nurses. তার মানে কি, আমরা যখন হসপিটাল রিলেটেড কোনো সফটওয়্যার ডেভেলপ করব, সেখানকার রিকোয়ারমেন্ট কার সাথে রিলেটেড হবে? অবভিয়াসলি ডক্টরস এর সাথে রিলেটেড হবে, নার্সের সাথে রিলেটেড হবে। আমরা যদি এখানে একটা হসপিটালের কথা না চিন্তা করে একটা এডুকেশন সেন্টারের কথা চিন্তা করতাম, তাহলে তাদের রিকোয়ারমেন্ট কার সাথে রিলেট হতো? তাদের স্টেবল রিকোয়ারমেন্ট কার সাথে রিলেটেড হতো? এক্স্যাক্টলি, টিচার স্টুডেন্ট। ডক্টরের জায়গায় হতো টিচার, এখানে কমা দিয়ে হতো স্টুডেন্টস। সো এই জিনিসগুলোকেই ওরা বলছে স্টেবল রিকোয়ারমেন্টস ডিরাইভড ফ্রম দ্য কোর অ্যাক্টিভিটি অফ দ্য কাস্টমার অর্গানাইজেশন। ওই অর্গানাইজেশন থেকে যে স্টেবল রিকোয়ারমেন্ট গুলা ডিরাইভ হয়, সেগুলা বেসিক্যালি আমার এই মানে ডোমেনের এই ইয়ের সাথে রিলেটেড থাকে। যেমন হসপিটাল যদি ডোমেন হয়, তাহলে তার রিকোয়ারমেন্টের সাথে এরা রিলেটেড। টিচিং সেন্টার যদি ডোমেইন হয়, তাহলে তার সাথে হচ্ছে এইগুলোর জিনিস রিকোয়ারমেন্ট, ঠিক আছে। সো এখানে এরা যেটা বলছে, দিস রিকোয়ারমেন্টস মে বি ডিরাইভড ফ্রম এ ডোমেইন কনসেপচুয়াল মডেলস দ্যাট শো এন্টিটিস এন্ড রিলেশনশিপ বিটুইন দ্যাম। এই কথাগুলোই একটু শুনতে হার্ড লাগে, বাট এই কথাগুলো আসলে এক্সাম্পলই হচ্ছে এই জিনিসটা। তো এই জিনিসটা বুঝলে আমার মনে হয় এই কথাগুলো তোমরা জাস্ট অ্যাজিউম করতে পারো আর কি। তো এন্ডিউরিং রিকোয়ারমেন্টস মানে প্রথমেই বুঝবা যে এটা স্টেবল রিকোয়ারমেন্টস। এটা কিন্তু ভলাটাইলের মতো না। ভলাটাইল কেন স্টেবল না সেটা আমি দেখাচ্ছি। এটা হচ্ছে স্টেবল রিকোয়ারমেন্টস, যারা হচ্ছে ডোমেইন যদি এটা থাকে, ডোমেইনের বাকিদের সাথে রিলেট করে করে রিকোয়ারমেন্ট দেবে আর কি। খুবই ইজি একটা কথাবার্তা। আচ্ছা, এখন ভলাটাইল রিকোয়ারমেন্টস কেমন? ভলাটাইল রিকোয়ারমেন্টস হচ্ছে রিকোয়ারমেন্টস উইচ চেঞ্জ ডিউরিং ডেভেলপমেন্ট। এই যে চেঞ্জিং রিকোয়ারমেন্টস এর কথা বলছিলাম না আমরা, এই যে এখানে যে রিকোয়ারমেন্ট ম্যানেজমেন্টে গিয়ে চেঞ্জ হয় রিকোয়ারমেন্টস, তো এইটার সাথে এটার রিলেশন পাবা। রিকোয়ারমেন্টস উইচ চেঞ্জ
ডিউরিং ডেভেলপমেন্ট অর ওয়েন দ্য সিস্টেম ইজ ইন ইউজ। তো এই ভলাটাইল রিকোয়ারমেন্টস এর একটা স্পেশালিটি হচ্ছে এইটা একটা সিস্টেম যখন আমরা ইউজ করি তখনই এই চেঞ্জটা করতে হয়, বা তখনই এই চেঞ্জটা হয়। ঠিক আছে, মানে তখন হতে পারে এই চেঞ্জটা। একটা সিস্টেম এক্সিস্টিং থাকা অবস্থায় আমরা কিন্তু সেটা চেঞ্জ করতে পারি। যেমন ইন এ হসপিটাল রিকোয়ারমেন্টস ডিরাইভড ফ্রম হেলথ কেয়ার পলিসি। এখন মনে করো একটা হসপিটালের মধ্যে তাদের কিছু হেলথ কেয়ার পলিসি আছে, এখন পলিসি কি চেঞ্জ হতে পারে না? 2010 সালে যে পলিসি ছিল 2021 সালে কি সেম পলিসি আছে? কি মনে হয় সেম পলিসি আছে? একটা হসপিটালের সফটওয়্যার আস্তে আস্তে ডেভেলপ হয় না, পলিসি চেঞ্জ হয় নাকি? এক্স্যাক্টলি সেম পলিসি কিন্তু নাই। 2010-এ যে পলিসি ছিল 21-এ সেম পলিসি নাই। কাজেই যেটা করতে হবে, সফটওয়্যারটা এক্সিস্টিং কিন্তু পলিসিটা চেঞ্জ হয়েছে, আমাকে এখন ওই পলিসির উপর কাজ করতে হবে। ঠিক আছে, এই জন্য এটাকে বলা হচ্ছে ভলাটাইল রিকোয়ারমেন্টস which change during development or when the system is in use। সিস্টেমটা এক্সিস্টিং আছে, আমরা যেটা করছি সিস্টেম এক্সিস্টিং থাক, তাতে আমার কোনো সমস্যা নাই, তার একটা পার্টে চেঞ্জ হয়েছে, ওই পার্টটার উপর আমি এখন কাজ করব। তো এটাই হচ্ছে ভলাটাইল রিকোয়ারমেন্টস। ঠিক আছে, আর স্টেবল রিকোয়ারমেন্টস হচ্ছে কোনগুলা কাদের সাথে রিলেটেড, এরা ডিরাইভ মানে কোন ডোমেনটা কি ডিরাইভ করছে। স্টেবল রিকোয়ারমেন্টস ডিরাইভ ফ্রম দ্য কোর অ্যাক্টিভিটি অফ দ্য কাস্টমার অর্গানাইজেশন। এই অর্গানাইজেশন থেকে এই রিকোয়ারমেন্ট গুলো ডিরাইভ হয়। ঠিক আছে, যে হসপিটাল তাদের রিকোয়ারমেন্ট সবসময় রিলেটেড হবে ডক্টরের সাথে, নার্সের সাথে। তো এই দুটার পার্থক্য কি বোঝা যায়? এন্ডিউরিং রিকোয়ারমেন্টস আর ভলাটাইল রিকোয়ারমেন্টস পার্থক্য কি বোঝা যায়? বোঝা যায় কি যায় না? ওকে ওকে, তোমরা একটু বলো দেখি তাহলে এন্ডিউরিং রিকোয়ারমেন্টস আর ভলাটাইলস এর মধ্যে পার্থক্যটা আমরা কি বুঝতে পারি? তোমাদের থেকে একটা লাইন শুনি তাহলে, যে কেউ ট্রাই করো, একটু ভুল তো হতেই পারে, ট্রাই করো। আবু, আশা, ইমাম, মৌরি, যদি থেকে থাকে। আবু তুমি কিছু বলবা? আচ্ছা, আয়শা, সবাই চুপ। ইমাম, ভাবতেছি কি হতে পারে। আচ্ছা, এটা তাহলে তোমরা একটু এটা বাড়ির কাজ দিয়ে দিই, এটা তোমরা একটু ভেবে তারপরে তোমরা এটা পার্থক্যটা জাস্ট, আমরা তো বুঝলাম কোনটা কি, এন্ডিউরিং মানে কি, ভলাটাইল মানে কি, বাট এটা আসলে দুটার মধ্যে ডিফারেন্সটা কোন জায়গায়, এই জিনিসটা তোমরা একটু ফাইন্ড আউট করবে। আমি তারপর এটাকে লিখে দিব সুন্দর মতো করে, যে বাড়ির কাজের মতো করে আমি লিখে দিব। আচ্ছা, সো আমরা এটা একটু সামনে আগাই। সো আমরা মোটামুটি অনেক কিছুই পড়লাম, এন্ডিউরিং রিকোয়ারমেন্টস এগুলো পড়লাম। কিছু কি পয়েন্ট আছে, এই কি পয়েন্ট গুলো আমার কাছে মনে হয় যে তোমরা জাস্ট একবার দেখলেই, বা কি পয়েন্ট আসলে সবগুলোকে সারমর্ম করে একটা পয়েন্ট দেওয়া, তো এইগুলো তোমরা জাস্ট একটু দেখলেই আমার মনে হয় যে জিনিসটা বুঝবা। আমি লাস্টটা শেষ করব একটা অন্য জিনিস দিয়ে, সেই জিনিসটা তোমাদেরকে এখানে দেখাই। এখানে যে ফ্লো চার্টটা দেখতে পাচ্ছি বা যে প্রসেসটা দেখতে পাচ্ছি, এই প্রসেসটা তোমাদেরকে বলা হয়নি। তো আমরা এত কিছু যে জানলাম, এখন আমরা পুরো জিনিসটাকে একটু সামারি করি। আমরা একদম শুরুটা কি দিয়ে করেছিলাম? ফিজিবিলিটি স্টাডি দিয়ে করেছিলাম না? মনে পড়ে? ফিজিবিলিটি স্টাডি একদম শুরুটা, ক্লাসের শুরুটা করেছি ফিজিবিলিটি স্টাডি দিয়ে, নাকি মনে আছে কি নাই? এক্স্যাক্টলি, সেখান থেকে আমার ফিজিবিলিটি স্টাডির উপর আমি একটা রিপোর্ট জেনারেট করি। ঠিক আছে, যদি রিপোর্ট লাগে আমি জেনারেট করি। আচ্ছা, এরপরে আমরা কোথায় মুভ করেছিলাম? রিকোয়ারমেন্ট এলিসিটেশন এন্ড অ্যানালাইসিস, মনে পড়ে কি পড়ে না? রিকোয়ারমেন্ট এলিসিটেশন এন্ড অ্যানালাইসিস, রাইট? এক্স্যাক্টলি, এলিসিটেশন থেকে আমরা কি করতাম? রিকোয়ারমেন্ট এলিসিটেশনে কি করা হয়? আমরা কি করতাম? ইউজারের সাথে কথা বলে বলে ডিসকভার করতাম জিনিসপত্র, যে আপনি রিকোয়ারমেন্ট গুলো কেমন চান, কিভাবে চান। সো আমি চাইলে পরে সেখান থেকে একটা মডেল তৈরি করতে পারি এবং সেই মডেল থেকে ডকুমেন্ট তৈরি করতে পারি। ঠিক আছে, এখানে তাই দেওয়া হয়েছে যে রিকোয়ারমেন্ট গুলো যদি আমি বুঝতে পারি ঠিকঠাক মতো, যদি সবকিছু ঠিকঠাক থাকে, আমি সেখান থেকে একটা মডেল তৈরি করি, সেই মডেল থেকে আমি ডকুমেন্টেশন তৈরি করি। আচ্ছা, এলিসিটেশন আর ইয়ের পরে, অ্যানালাইসিসের পরে আমরা যেটা করি, আমরা স্পেসিফিকেশনে চলে যাই। স্পেসিফিকেশন মানে কি? যে রিকোয়ারমেন্ট গুলোকে ডিটেইলে বলা আর কি, যে রিকোয়ারমেন্ট গুলো আমরা এখানে বুঝতে পেরেছি, ডিসকভার করতে পেরেছি, সেগুলোকে ডিটেইলে বলা। এবং সেখান থেকেও আমরা কিছু ইউজার এন্ড সিস্টেম রিকোয়ারমেন্টস, এই জিনিসগুলো আমরা বের করে আনতে পারি, যে ইউজারের রিকোয়ারমেন্ট গুলো কি, সিস্টেমের রিকোয়ারমেন্ট গুলো কি, ডিটেইল বলে সেখান থেকেও ডকুমেন্ট তৈরি করতে পারি। আর তারপরে আমরা কি করি? ভ্যালিডেশনে চলে যাই। ভ্যালিডেশন কথাটা আমরা দেখেছিলাম না, নাকি দেখিনি? এই যে ভ্যালিডেশন, দেখো আমরা এখানে যা যা লিখেছি
এই যে 1 2 3 4 আমরা যদি একটু ম্যাচ করি, নাম্বার 1 রিকোয়ারমেন্ট এলিসিটেশন এখানে আছে কি নাই? আছে। সেখান থেকে ওরা স্পেসিফিকেশন একটা এক্সট্রা টেনেছে যে হ্যাঁ এই রিকোয়ারমেন্ট গুলোর উপর বেস করে আমি এটাকে ডিটেইল স্পেসিফাই করব যে কি কি লাগবে কি কি লাগবে না। দেন সেখান থেকে ইউজার রিকোয়ারমেন্ট কোনগুলো, সিস্টেম রিকোয়ারমেন্ট কোনগুলো, এগুলোকে আমি ভাগ করব, তারপরে আমি ডকুমেন্ট করব, নাকি? বোঝা যাচ্ছে কি যাচ্ছে না? জি স্যার যাচ্ছে। ওকে, দেন আমরা কি করলাম, এখন ভ্যালিডেশনে আসলাম। এই যে ভ্যালিডেশন, এই 3 নাম্বারটা হচ্ছে এই যে এখানে লাস্ট যেটা 3 নাম্বার ভ্যালিডেশন, সেখান থেকেও আমরা চাইলে পরে ডকুমেন্ট তৈরি করতে পারি। ঠিক আছে, সো এখানে এই ছবিটা এভাবে করেই দেখানো হয়েছে। যদিও এখানে কিছু ব্যাক ট্র্যাকিং আছে, এই ব্যাক ট্র্যাকিং আছে, এগুলো আমি তোমাদেরকে ম্যানেজমেন্টের কথা তো এখানে বলা হয় নাই, বাট বাদ বাকি সবকিছু কি এখানে আসছে? এই 3টা পর্যন্ত জিনিস কি ছবিতে আছে কি নাই দেখো তো। আছে? আচ্ছা স্যার। ওকে, সো এখানে এইটা বলা হয়েছে আর কি, যে আমরা যদি এলিসিটেশনের উপর কাজ করি, তাহলে এলিসিটেশন অ্যানালাইসিসের উপর কাজ করি, সেখান থেকে মডেল তৈরি করে ডকুমেন্টে চলে যেতে পারি, অথবা সেটাকে স্পেসিফাই করে যে রিকোয়ারমেন্ট গুলো কি কি আছে ডিটেল রিকোয়ারমেন্ট নিয়ে সেগুলোকে ভাগ করতে পারি, যে কোনগুলা ইউজার রিকোয়ারমেন্ট, কোনগুলা সিস্টেম রিকোয়ারমেন্ট, তারপর আমরা ডকুমেন্টেশনে চলে যেতে পারি। আর ফাইনালি হচ্ছে রিকোয়ারমেন্ট ভ্যালিডেশন, কি কি হয়েছে, কি কি আমাদের করা যাবে, কি কি আমরা একদম 100% শিওর যে এই রিকোয়ারমেন্ট গুলো ভ্যালিডেট হয়েছে, এগুলো আছে, এগুলো নিয়ে আমরা একটা ডকুমেন্ট তৈরি করতে পারি। আলটিমেটলি কিন্তু সবগুলো থেকে দেখো ডকুমেন্টই তৈরি হচ্ছে। ঠিক আছে, আমরা ডকুমেন্টেশনে চলে যাচ্ছি। সো এটা একটা জাস্ট প্রসেস। এখন তোমাদের বাড়ির কাজ হচ্ছে, আমি ক্লাসটা শেষ করার আগে তোমাদের কয়েকটা বাড়ির কাজ দিচ্ছি, এটা আমি যদিও লিখে দিব। এখানে এই যে এলিসিটেশন অ্যানালাইসিস থেকে যে সামনে যাচ্ছে আবার ব্যাক ট্র্যাক করছে কেন, এরকম ঘুরছে কেন? এখানেও যেমন এখান থেকে সামনে যাচ্ছে আবার ব্যাকে আসছে কেন, এটা হচ্ছে তোমাদের একটু জানতে হবে। তোমরা একটু জাস্ট, আমি তো অনেক কিছুই বললাম, এটা তোমরা ফাইন্ড আউট করবা যে সামনে যাচ্ছে আবার এখান থেকে পেছনে যাচ্ছে কেন, এটা কি ইটারেশন টাইপের কিছু হচ্ছে বা এটা কি অন্যরকম কিছু, এটা জাস্ট ফাইন্ড আউট করা। দেন আমাদের আর কি কি ছিল, আরেকটা ছিল হচ্ছে একটা ট্রি এর মতো করে আঁকা। ট্রি এর মতো করে আঁকা কিরকম, এই যে যেমন এখানে দেখো এই জিনিসটা ফিজিবিলিটি স্টাডি আসলো, তার আগে দেখো এই যেমন এই 4টা জিনিস, এই যে এখানে এই 4টা জিনিস থাকবে। এলিসিটেশন অ্যানালাইসিস, এখান থেকে কি কি বেরোচ্ছে দেখো, এই যে এখান থেকে কোনগুলা যাচ্ছে, এই যে আমি এলিসিটেশন অ্যানালাইসিস আনলাম, এখান থেকে আবার একটু পরে চলে গেল কোথায়, প্রসেসে। তাহলে প্রসেসটা আবার কিভাবে আঁকবা, মানে প্রসেসের মধ্যে আবার কারা কারা আছে, এই জিনিসটা একটা ট্রি এর মতো করে আঁকবা। তোমরা কি আমার পয়েন্টটা বুঝতে পারছো? ধরো তুমি এখানে লিখলা হচ্ছে রিকোয়ারমেন্ট প্রসেস, সেটার প্রথমে যাবে হচ্ছে ডিসকভারি, ডিসকভারি থেকে কি যাবে, ভিউ পয়েন্টস। আরেকটা ডিসকভারি রুট যদি থাকে তাহলে ডিসকভারি থেকে কি কি যাবে, ভিউ পয়েন্টস, ইন্টারভিউ, আর কি, এই যে এই 3টা, সিনারিও এন্ড ইউজ কেস। তোমরা কি বুঝতে পারছো ব্যাপারটা কিরকম হবে, নাকি আমি আরেকবার একে মানে বলে দেখাবো? তোমরা কি বাড়ির কাজটা ধরতে পারছো? স্যার ট্রিটা হায়ারার্কির মতো হবে না? এক্স্যাক্টলি হায়ারার্কির মতো হবে, যে কোনটার পরে কোনটা। এই আমরা যদি এই দুটা নিয়ে কাজ করি, এটা নিয়ে কাজ করি, এটা নিয়ে কাজ করি, মানে একটা একটা ওই ডিসিশন ট্রি আছে না, ওই ডিসিশন ট্রি এর মতো একটা ট্রি হবে। বুঝতে পেরেছো? নাকি আমি লিখে দেখাবো যে কি কিরকম চাচ্ছি? ওকে, তাহলে ভেরি গুড। ঠিক আছে, সো ডিসকভারির মধ্যে 3টা পার্ট আছে, এই 3টা পার্টকে আমি তিন তিন ইয়াতে রাখবো। ভিউ পয়েন্ট আছে, না হলে পরে তোমরা দেখবা যে তোমাদেরই প্রবলেম হচ্ছে, তোমরা এক্সামের আগে তোমাদের এই জিনিসটা করতে কিন্তু প্রবলেম হয়ে যাবে। সো আমি একটা জাস্ট ট্রি এর মতো করে দেখাই, একটা জাস্ট ট্রি আমি যদি এখানে একটু দেখাই তাহলে সেটা হবে এরকম, যে আমার রুটে থাকবে ডিসকভারি, রুটে থাকবে ডিসকভারি, তারপরে তার আন্ডারে কারা কারা থাকবে বলতো, এই যে DISCOVERY, তার আন্ডারে কারা কারা থাকবে, এই যে দেখো ভিউ পয়েন্টস, ভিউ পয়েন্টস, আর কারা কারা থাকবে, একটা, এটা হলো একটা, তারপর থাকবে ইন্টারভিউ, ইন্টারভিউ, তারপর কে থাকবে, ওই যে সিনারিও, ইন্টারভিউর আন্ডারে 2টা থাকবে না? এক্স্যাক্টলি, ক্লোজ ইন্টারভিউ, ওপেন ইন্টারভিউ, এইটা থেকে আবার ক্লোজ ইন্টারভিউ, ওপেন ইন্টারভিউ। এই ট্রিটা যদি তোমরা আঁকতে পারো, একদম দেখবা যে তোমাদের পুরো জিনিসটা চোখের সামনে ভাসছে একদম। তোমরা এঁকে তারপর আমাকে বলিও যে না আপনি এটা বলছেন, এটা কাজ করে না। ঠিক আছে, সো এই জিনিসটা দরকার। ওকে, সো এইটাই, এই দুটো, এই কয়টা কাজই থাকুক। আরেকটা কাজ কি, এই ফাইনাল কাজ দিচ্ছি, এই দুটার মধ্যে পার্থক্য, ডিফারেন্স বিটুইন, আমি এখানে লিখে দিই। সো এখানে যদি আমি শর্টকাটে লিখতে চাই তাহলে হচ্ছে ডিফারেন্স বিটুইন কার কার, ডিফারেন্স বিটুইন এন্ডিউরিং, এটা ভিডিওতেও থাকবে, এন্ডিউরিং ভার্সেস ভলাটাইল। ওকে, ক্লিয়ার কি ক্লিয়ার না? ক্লিয়ার স্যার। ওকে, তাহলে আমরা রেকর্ডটা অফ করে দিই, না হলে এটা বেশি বড় হয়ে যাবে। স্টপ রেকর্ডিং, স্টপ।